আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর ইউনূস তার ক্ষমতা থেকে নামার কদিন আগে ওনার নিজের জন্য ভিআইপি মর্যাদার একটা আদেশ বের করে নিয়ে গিয়েছিলেন। মানে এভাবে বের করেছিলেন যে উনি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও 1 বছর উনি ভিভিআইপি মর্যাদা পাবেন এবং ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য এসএসএফ ওনার সঙ্গে সার্বক্ষণিকভাবে থাকবে এবং রাষ্ট্রের যে কোনো জায়গায় উনি যখন যাবেন তখন সেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বিবেচিত হবেন এবং সেভাবে উনি নিরাপত্তা পাবেন। এই ধরনের একটা আদেশ উনি করে নিয়েছিলেন। দেখুন, এই সংক্রান্ত একটা নিয়ম আগেও ছিল মানে কি, এর আগে যখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা হয়েছিল তখন এই ধরনের একটা আদেশ করা হয়েছিল এ কারণে যে অন্তর্বর্তীকালীন সরকার যখন চলে যাওয়ার পর সে অন্তর্বর্তীকালীন সরকারে যিনি প্রধান থাকবেন অথবা সংসদের যিনি বিরোধী দলের নেতা থাকবেন সদ্য সাবেক এবং যিনি প্রধানমন্ত্রী থাকবেন সাবেক এবং যিনি রাষ্ট্রপতি থাকবেন, এই সমস্ত লোকগুলির জন্য একটা ভিআইপি মর্যাদা ছিল। সেটা মাত্র 3 মাসের জন্য ছিল। এবারে সে ইউনূস সাহেব যে কাজটা করেছেন উনি কিন্তু কোনো পদের জন্য করেননি, কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো এইবারই প্রথম। এই নামের অন্তর্বর্তীকালীন সরকার, এই নামের কোনো সরকার কিন্তু আইনগতভাবে বৈধ না, তবে উনি করে নিয়েছিলেন এবং উনি এটা করেছেন ওনার ব্যক্তি হিসাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 বছর ভিআইপি মর্যাদা দিতে হবে, মানে নিজের জন্য উনি এটা করেছিলেন। আজকে যেটা হলো যে নতুন সরকার এসে আমি এটা যেটা বিভিন্ন পত্রপত্রিকায় পড়লাম, বিভিন্ন সোর্স থেকে তারা বলেছে যে ডক্টর ইউনূসের সেই যে ভিআইপি মর্যাদা, সেই মর্যাদা 1 বছর থেকে কমিয়ে 6 মাস করা হয়েছে। তো 6 মাস করার মানে হলো যে এই বছরের অগাস্টের 10 তারিখের পর উনি আর ভিআইপি মর্যাদা পাবেন না। উনি যখন আমার আপনার মতো একজন সাধারণ নাগরিক হিসেবে চলাচল করবেন, ওনাকে প্রহরা দেওয়ার জন্য আর এসএসএফ থাকবে না। তো এই যে পুনর্মূল্যায়ন, ওনার নিজের নেওয়া, নিজের জন্য নিজের যে সুবিধাগুলি গ্রহণ করা, এটা তো একটু লজ্জারও ব্যাপার। তুমি লজ্জা পান না অবশ্য, লজ্জা বলতে কোনো শব্দ ওনার ডিকশনারিতে সম্ভবত নাই। যে কারণে উনি নিজের জন্য নিয়েছেন, আপনি পারবেন ভাই। নিজের জন্য চেয়ে কেউ কখনো নেয়, অথবা যদি আইন করার ক্ষমতা আপনার হাতে থাকে, আপনি কি আপনার নিজের জন্য নিজের সুবিধার জন্য আইন করবেন? এটা কোনো ভদ্রলোক, কোনো সেন্সিবল লোক করতে পারে? এটা একমাত্র নির্লজ্জ এবং বেহায়া টাইপের লোকের পক্ষে সম্ভব। যা হোক উনি করেছিলেন, সেটা সরকার কিন্তু প্রত্যাহার করে নিয়েছে। এই যে সরকার প্রত্যাহার করে নিয়েছে, কেন নিয়েছে আমি এই জায়গাটাতে প্রশ্ন করতে চাই। সরকার কি ইউনূসকে শত্রুপক্ষ মনে করে? আমার কিন্তু তা মনে হয় না। তাহলে সরকার এটা কেন করলো? সরকার এই কারণে করেছে যে যদি এটা তারা করে তাহলে কিন্তু ওই প্রশ্নটা ওঠে যে তাহলে রাষ্ট্রপতি কতদিনে পাবেন? উনিও তো এক সময় হবেন, অবসরে যাবেন, অথবা বিরোধী দলের নেতা কতদিনে পাবেন? এই যে প্রশ্নটা উঠছে, ওনারা পাবেন কম 6 মাস অথবা 3 মাস, আর উনি পাবেন 1 বছর। কেন? এবং একজন ব্যক্তির জন্য একটা আইন করতে হবে কেন? এই প্রশ্নগুলোর জন্য একটা শোভন একটা সমাধানের জন্য আমার ধারণা সরকার ওনারটা কমিয়ে এনেছে। আচ্ছা, এটা কি ডক্টর ইউনূসের জন্য একটু লজ্জার ব্যাপার হলো না? সাধারণত তাই মনে হয়, কিন্তু ওনার লজ্জা হলো না। উনি তো লজ্জা না পাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উনি তো সিদ্ধান্ত নিয়েছেন যে আমি লজ্জা পাবো না। তো আপনি ওনাকে লজ্জা দেবেন কীভাবে? আপনি দিতেও পারবেন না। কিন্তু আমার কিন্তু অন্য জায়গায় একটা প্রশ্ন। আমার প্রশ্ন এই যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্তের একটা পুনর্মূল্যায়ন করছে, এইটা খুব জরুরি। এটা খুবই জরুরি। অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন যেটা নাকি ভালো থাকবে, যেটা নাকি খারাপ বাতিল হবে, যেটা নাকি কিছু ভালো কিছু খারাপ সেটা পুনর্মূল্যায়ন হবে, এরকম হওয়া উচিত। সারা দুনিয়াতেই হয়। পূর্ববর্তী সরকারের সিদ্ধান্তগুলো তারা চেক অ্যান্ড ব্যালেন্স করে। আরেকটা জিনিস করা উচিত, সেটা হলো যদি অনেকের বিরুদ্ধে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক উপদেষ্টাদের বিরুদ্ধে
নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠছে, অলরেডি উঠতে শুরু করেছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিন্তু উঠেছে। ডক্টর ইউনূস কী করেননি? ডক্টর ইউনূস নিজের নামের যতগুলি মামলা ছিল, নিজের এবং তার প্রতিষ্ঠানের নামে যত মামলা ছিল, উনি প্রধান উপদেষ্টা হওয়ার সঙ্গে সঙ্গে সবগুলি মামলা প্রত্যাহার করে নিয়েছেন নির্বাহী আদেশে। কিন্তু তো মামলা যদি হয়ে থাকে প্রত্যাহার কেন হবে? মামলা চলবে। হ্যাঁ, মানলাম যে শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলাগুলো যদি অন্যায়ভাবে দিয়ে থাকে, সেটা আদালতই বলুক যে এই মামলাটা অন্যায়ভাবে দেওয়া হয়েছে, আপনি প্রত্যাহার করে নিলেন কেন? তার মানে আপনার মনে দুর্বলতা আছে। আপনি জানতেন এই মামলাগুলো ঠিকভাবে যদি আদালতে উঠে এবং যদি দুই পক্ষের লোক কথা বলার সুযোগ পায়, তাহলে হয়তো আপনি দোষী সাব্যস্ত হবেন। এই ভয়ে আপনি নিজে মামলাগুলোকে আগেই উঠিয়ে নিয়েছেন। আমি মনে করি সেই সমস্তগুলি মামলা পুনর্জীবিত করা উচিত। মামলাগুলি চলুক। আমি চাই যে আদালত থেকে, উচ্চ আদালত বলেন, নিম্ন আদালত থেকে ডক্টর ইউনূস যদি সৎ হয়ে থাকেন তো উনি নির্দোষ প্রমাণিত হয়ে বেরিয়ে আসবেন, সেটা হবে সবচেয়ে ভালো। নইলে কী হবে, সাধারণ মানুষ ভাববে যে ডক্টর ইউনূস নিজের ক্ষমতা বলে তার বিরুদ্ধে আনিত প্রকৃত সত্য মামলাগুলি উনি চেপে গিয়েছেন, সরিয়ে নিয়েছেন। এই ভাবনাটা কিন্তু ডক্টর ইউনূসের জন্য সম্মানজনক হবে না। কাজে আমি মনে করি ডক্টর ইউনূসকে যদি প্রকৃতপক্ষেই এই সরকার সম্মান দিতে চায়, তাহলে এই প্রত্যেকটা মামলা আবার পুনর্জীবিত করা দরকার। পুনর্জীবিত করে যেখান থেকে উনি প্রত্যাহার করেছিলেন সেখান থেকে মামলাগুলো বাকি সময়টুকু চলা উচিত। এবং যে তথ্য প্রমাণ সরকার দিবে, যে তথ্য প্রমাণ আছে, যে তথ্য প্রমাণ ইউনূস সাহেবের পক্ষ থেকে দেওয়া হবে, সবগুলো নিয়ে বিচারক সুবিবেচনার মাধ্যমে একটা সুবিচার করবেন। ওনার মতো সম্মানিত লোক যদি কোনো অন্যায় করে না থাকেন, উনি সগৌরবে সসম্মানে মুক্তি পাবেন। আমরা ওনাকে হাততালি দেব, ওনাকে সম্মান দেখানোর একটা সুযোগ পাবো আমরা। নাহলে তাকে সন্দেহযুক্ত অবস্থায় কিন্তু উনি থেকে যাবেন। এটা ঠিক হবে না। আমি মনে করি সবগুলি ঘটনা, এই যে ওনার যে 1000 কোটি টাকা ওনার প্রতিষ্ঠানের জন্য 1000 কোটি টাকার কর মওকুফের ঘটনা, এটা দরকার আনা মামলাটা। যদি 1000 কোটি টাকা সেখান থেকে ইনকাম হয় গভর্নমেন্টের, সেটা তো জনগণের জন্যই লাগবে। আর উনি তো জনগণের জন্যই কাজ করেন, সমস্যাটা কোথায়? কাজে আমি মনে করি এই মামলাগুলো পুনর্জীবিত করা দরকার। ডক্টর ইউনূসের ব্যাপারে আরও কিছু অভিযোগ আমার আছে, আমি একটু পরে বলছি। তার আগে বলি যে আমাদের কেবল ডক্টর ইউনূস না, আরও অন্যান্য যারা আছেন, আপনার যারা উপদেষ্টা আছেন, তাদেরও অনেকের বিরুদ্ধে কিন্তু এরই মধ্যে অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। দুদকে অনেক অভিযোগ এসেছে। যেমন ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে, ওনার বিরুদ্ধে প্রায় দুর্নীতির অভিযোগ উঠেছে, প্রায় 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকে কিন্তু এসেছে। সত্য মিথ্যা আমি বলতে পারবো না, আমার বলার দরকারও নেই। আমি জানতে চাচ্ছি যে এই মামলাগুলো, এই অভিযোগগুলো দ্রুত খতিয়ে দেখা হোক। যদি উনি নির্দোষ হয়ে থাকেন তো খুব ভালো, ওনাকে মুক্তি দিয়ে দেন। ওনাকে বলেন ওনার বিরুদ্ধে আর কোনো অভিযোগ তোলো, তো এই অভিযোগগুলো আর তোলা যাবে না। অন্য অভিযোগ থাকলে উঠবে, উনি নির্দোষ প্রমাণিত হবেন, উনি বুক ফুলিয়ে সমাজে হাঁটবেন। এখন যেরকম চোরের মতো লুকিয়ে থাকেন, ওরকম তো থাকতে হবে না। একই কথা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধেও, ওনার ব্যাপারেও দেখলাম একজন লোক আগে এক সময় মুনতাসির মাহমুদ না কি যেন নাম, এক সময় ওনার সঙ্গে ছিলেন, ওনাদের সঙ্গে এখন আলাদা হয়ে গেছেন। উনি দেখলাম ফেসবুকে বলছেন যে মুনতাসির আসিফ মাহমুদ যদি মেয়র ইলেকশন করে তাহলে উনি নাকি তার সব ফাঁস করে দেবেন। তো ওনার কাছে নিশ্চয়ই তথ্য আছে, তো সেগুলিও ওনাকে ডেকে জিজ্ঞাসা করা হোক, কী কী তথ্য আপনার কাছে আছে, ওগুলো আমাদেরকে দেন। কারণ আমরা চাই যে প্রত্যেকটা উপদেষ্টা তাদের কর্মকাণ্ডের কী তারা করেছে, ভালো কি মন্দ, সেগুলো নিয়ে আলোচনা হোক, সেগুলো নিয়ে বিচার বিশ্লেষণ হোক। যে সমস্ত অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে সেগুলো একটা সুরাহা হোক। যেমন এই যে সংস্কৃত উপদেষ্টা ছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী, উনি আর যে সমস্ত কাহিনী শুনলাম এর মাঝখানে, আপনার জুলাই জাদুঘর নিয়ে যা শুরু করছেন উনি নাকি ভুয়া সীমানা প্রাচীর দেখিয়ে নাকি 64 লাখ টাকা বিল নিয়ে নিয়েছেন। প্রতিদিন নাকি তার আপ্যায়ন খরচ ছিল 1,18,000 টাকা। ভাবুন একবার, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নিজে তার এখানে ওনার অফিসে যারা আছেন সবার জন্য আপ্যায়ন খরচ হলো সারা দিনে দুপুরে এবং বিকেলের নাস্তা, সব দুপুরে খাওয়া এবং বিকেলের নাস্তা। এই জন্য ওনার বাজেট হলো মাত্র 150 টাকা। আর সেখানে একজন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকী সাহেব এবং তার অতিথিদের আপ্যায়ন খরচ ছিল দৈনিক 1,18,000 টাকা। ভাবা যায়। আমি মনে করি
এগুলো খতিয়ে দেখা উচিত। এই অভিযোগগুলো যদি মিথ্যা হয় তাহলে উনি সম্মানিত হবেন, যদি মিথ্যা না হয় তাহলে জনগণের অর্থ অপচয়কারীর শাস্তি হবে। দুটোর একটাই তো হওয়া উচিত। সন্দেহ নিয়ে আমরা থাকতে চাই না, আমরা সকলের সন্দেহের অবসান চাই। উনি চোর নাকি উনি সাধু, এই অবসানটাও চাই। আমরা সিদ্ধান্তে আসতে চাই যে এই লোকগুলো এক একটা বড় বড় চোর ছিল, দাগি চোর ছিল, সিধেল চোর ছিল, এটা জানতে চাই। অথবা তারা এক একজন মসজিদের ইমাম ছিল, মসজিদের মুয়াজ্জিন ছিল, খতিব ছিল কিনা সেটাও জানতে চাই, জানা দরকার। আরেকটা কথা আমি আগে একবার বলেছিলাম যে একজন সাবেক সচিব যিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে চাকরি করতেন, ওনার সহকারী ছিলেন, এই যে ABM আব্দুস সাত্তার, উনি কিন্তু বলেছিলেন যে ওনার কাছে 8 জন উপদেষ্টার দুর্নীতির তথ্য প্রমাণ আছে, গোয়েন্দা রিপোর্ট আছে। তো উনি তো এখন প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন, সচিব হিসেবে আছেন, খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। তো উনি ওই 8 জন সচিবের ওই দুর্নীতির অভিযোগগুলো বের করেন না কেন? নাকি ওইগুলো হাওয়ার উপরে মেরেছিলেন? যদি হাওয়ার উপরে বেড়ে থাকেন তাহলে ওনার মতো লোককে এত গুরুদায়িত্ব দেওয়া ঠিক হয় নাই। আমি প্রধানমন্ত্রীকে বলছি, আপনার উচিত হয় নাই এরকম একজন লোককে যে নাকি হাওয়ার উপরে কথা বলেন তাকে দায়িত্ব দেওয়া। আর যদি ওনার তথ্যগুলো সঠিক হয়ে থাকে, উনি চেপে রাখার অপরাধী। কতগুলি চোর যারা দেশের অর্থ চুরি করেছে সেই তথ্য তার কাছে আছে, কিন্তু উনি চেপে রাখছেন। এটা অন্যায়। অন্যায় যে করে সেও অপরাধী, অন্যায় যে সয় সেও অপরাধী। উনি কোন অপরাধে আমি জানি না, কিন্তু এটা সুরাহা হওয়া উচিত। যদি উনিগুলো প্রকাশ করেন, বিচার হয়, তাহলে ওনাকে সাধুবাদ দিব। আর যদি বিচার না হয়, প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এই ধরনের সন্দেহযুক্ত লোককে আপনার সামনে রাখেন না, আপনার সঙ্গে রাখেন না। তো এখন কোনটা আমি জানি না।